স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ যুবলীগ ছাত্রলীগের 7 শীর্ষ নেতার বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2-এ যুক্তি উপস্থাপন করছে প্রসিকিউশন। এর আগে গত 2রা আগস্ট তদন্ত কর্মকর্তা সহ 28 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়। এ মামলার পলাতক অন্য আসামিরা হলেন আফম বাহাউদ্দিন নাসিম, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে শামস পরশ, মাইনুল হোসেন খান নিখিল, সাদ্দাম হোসেন ও ওয়ালি আসিফ ইনান। প্রসিকিউশনের অভিযোগ, জুলাই আগস্টের আন্দোলন দমনে আসামিরা নির্দেশ, উস্কানি ও পরিকল্পনার মাধ্যমে সহিংসতা উস্কে দেন। তাদের ভূমিকার কারণে দেশজুড়ে হত্যা চেষ্টা ও ব্যাপক সহিংসতা সংঘটিত হয়, যা মানবতা বিরোধী অপরাধ। দেশের বাজারে কাঁচামরিচের দাম স্বাভাবিক রাখতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। সোমবার বিকালে ভারত থেকে মরিচ বোঝাই 4টি ট্রাক প্রবেশের মধ্যে দিয়ে আমদানি কার্যক্রম শুরু হয়। প্রথম চালানে ভারত থেকে 29 টন 440 কেজি কাঁচামরিচ এসেছে। প্রতি কেজি মরিচের দাম পড়েছে 37 টাকা। ভারতের নাসিক ও বিহার থেকে এসব কাঁচামরিচ আমদানি করা হয়েছে। সবশেষ 2025 সালের 20 নভেম্বর এই বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি করা হয়। কাঁচামরিচের আমদানি এবং বাজারে এর প্রভাবের বিষয়ে জানাতে দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ। সুলতান, আজ কোনো ট্রাক এসেছে কি? আর এছাড়াও আমদানির পর বাজারে কাঁচামরিচের দাম কি কমেছে আমাদের জানান। আসিফ, আপনি জানেন যে গতকালকে দিনাজপুরের 4টি ট্রাকের মাধ্যমে প্রথম যে চালান, সেই চালানটি ঢুকেছে 29,400 কেজির মতো। আজকে কিন্তু এখন পর্যন্ত ট্রাক এখনো প্রবেশ করেনি, তবে আমরা যতটুকু জেনেছি, অর্থাৎ দিনাজপুরের হিলি বন্দর উদ্ভিদ সংহতি কর্মকর্তা রয়েছেন উজ্জ্বল হোসেনের সাথে আমার কিছুক্ষণ আগেও কথা হয়েছে। তিনি বলেছেন যে এ পর্যন্ত প্রায় 29,710 মেট্রিক টন কাঁচামরিচ ভারত থেকে আমদানি করার অনুমতি সরকার দিয়েছে। সেই ধারাবাহিকতা প্রথম চালান গতকালকে এসছে। আজকে কিন্তু দ্বিতীয় চালানও কিন্তু পাইপ লাইনে রয়েছে। বিকাল 4টা নাগাদ এরপর থেকে কিন্তু ট্রাক বাংলাদেশের সীমান্তে অর্থাৎ হিলি স্থল বন্দরে প্রবেশ করবে। এরপরে হয়তোবা এই ট্রাক এর মাধ্যমে কিন্তু বাংলাদেশের যে ট্রাক রয়েছে সেই কাঁচামরিচগুলো খালাস করবে। আর আপনি আরেকটি কথা বলেছেন যে এই ভারত থেকে যে কাঁচামরিচ আমদানির পর থেকে কিন্তু আসলে আমরা দেখেছি যে কাঁচামরিচের দাম কিন্তু নিম্নমুখী শুরু হয়েছে। আমরা এখন যে রয়েছি দিনাজপুরের বাহাদুর বাজারে, এখানে আমরা আজকে সকাল থেকেই দেখেছি যে পাইকারি কাঁচামরিচ কিন্তু যে বিক্রি হচ্ছে 240 টাকা থেকে 260 টাকা, 280 টাকার মধ্যে কিন্তু সর্বোচ্চ ভালো মরিচটি কিন্তু বিক্রি হচ্ছে। তবে গত 2 দিন আগেও কিন্তু কাঁচামরিচ 320 টাকা থেকে 350 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এখানকার যারা ব্যবসায়ীরা তারা আমাদেরকে বলেছেন। সব মিলে আপনাকে একটা কথা বলতে পারি যে আসলে হিলি স্থল বন্দর থেকে যে ভারতীয় যে কাঁচামরিচ গুলো আসছে, সেটি কিন্তু দিনাজপুরের যে লোকাল বাজারে কিন্তু তেমন বিক্রি হচ্ছে না। এই মরিচটি কিন্তু রাজধানী সহ বিভিন্ন অঞ্চলে চলে যাচ্ছে। তবে দিনাজপুরের যে মরিচটি এখন আপনাকে বিক্রি করা হচ্ছে, সেই মরিচ কিন্তু কাঁচামরিচ কিন্তু দিনাজপুরের যে লোকাল বাজারেই বা লোকাল এলাকা থেকে কিন্তু উৎপাদিত মরিচ কিন্তু এখানে বিক্রি হচ্ছে। সব মিলে এখানকার যে কাঁচামরিচের দাম কিন্তু আরো কমে যাবে, এমনটা কিন্তু দাবি করছেন ব্যবসায়ীরা। তারা বলছেন যেহেতু ভারত থেকে পেঁয়াজ কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে এবং এখান থেকে যেহেতু অন্য জায়গায় কাঁচামরিচ বিক্রি হচ্ছে না, অর্থাৎ লোকাল মরিচ লোকাল ভাবেই বিক্রি হচ্ছে, সব মিলেই কিন্তু কাঁচামরিচের দাম কমতে শুরু করেছে। আগামী 2-1 দিনের মধ্যে আরো দাম কমে আসবে, এমনটাই প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা। আসিফ। জি সুলতান মাহমুদ, আপনাকে ধন্যবাদ। পটুয়াখালীর রাগাবালিতে ছোট 22 বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের একটি শ্রেণীকক্ষে বেঞ্চে বসে 4 জন শিক্ষার্থীকে একসঙ্গে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সোমবার এটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা সৃষ্টি হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় শ্রেণীকক্ষের বেঞ্চে বসে 4 জন শিক্ষার্থী বেশ কিছু উত্তরপত্র নিয়ে কাজ করছেন। স্থানীয়রা জানান, ভিডিওর শিক্ষার্থীরা সবাই ওই কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী।
কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগ গত 4 জুলাই বাংলা বিষয়ের উত্তরপত্র ছোট 22 দিয়ে বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের বাংলা বিভাগের প্রভাষক রিপনের কাছে পাঠান। তবে ভিডিওতে দেখা গেছে রিপন নিজে উত্তরপত্র মূল্যায়নের পরিবর্তে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের দিয়ে এ কাজ করিয়েছেন। ভরা মৌসুমেও ভোলায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, এতে লোকসানে পড়ছেন জেলেরা। সংকটের প্রভাব পড়েছে মাছঘাট ও আড়তগুলোতেও। সাগরে 58 দিনের নিষেধাজ্ঞা শেষ হলেও কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন না ভোলার জেলেরা। কয়েকদিন সাগরে অবস্থান করে নামমাত্র মাছ নিয়ে ফিরছেন তারা। এতে ট্রলারের জ্বালানি, খাবার সহ অন্যান্য খরচই উঠছে না। টানা লোকসানে অনেক জেলে বেকার হয়ে পড়েছেন। কেউ কেউ জাল বিক্রি করতেও বাধ্য হচ্ছেন। সিঙ্গেলের কারণে মাছ ধরতে পারি না, তারপরে আপনার ট্রলিংয়ে জাল নষ্ট করে, তারপর আমরা 4 লাখ 5 লাখ টাকা করে বাজার নিয়ে যাই। মা এবার কামড়া যায় 3 দিন থেকে মাত্র 5টা মাছ দিয়েছি। সাগরে যাই লাহারের জন্য, সিঙ্গেলের জন্য, বাতাসের জন্য থাকতাম পারি না। মাছগুলো না খাওয়াতে আমরা কতদিন আর ফিশিং করি, এই কারণে আমরা আর জাল দিয়ে ফিশিং করে মাছ টাছ পাই না। মাছ নেই, আমরা যে 20 জন মানুষ যাই, আরও উত্তরোত্ত মাছ কোথায়ই নেই। সংকটের প্রভাব পড়েছে জেলার মাছ ঘাটগুলোতে। দৌলত খান, ইলিশা, তুলাতুলি, নাছির মাঝি ঘাট সহ অর্ধশতাধিক মাছ ঘাটে এখন নেই আগের কর্মচাঞ্চল্য। মাছের সংকটে বিপাকে আড়তদাররাও। মাছ নেই, সাগরেও মাছ নেই। আমরা সাগরে এই বছর ট্রলার বাওয়া মনে করেন আমাকে 20-25 লক্ষ টাকার মতন লোকসান আছে। এত নদীতে যাই না, যাই কি মনে করেন কি হয় না মাছ, তো যাই লাভ আছে। জেলেরই লোকসান হয়ে দেওয়া, জেলে করে আমরা টিও দিয়ে থাকি। জেলেরা বলতে কি ঘাটালো অনেক কষ্ট হয়েছে, ব্যবসা খারাপ, যারা কাজ কাম করে লেবার টেবার আছে একক অবস্থা খারাপ। এবারকার জেলের যে অবস্থা, আমরা সমিতি টমিতি লইয়া খুব করুণ অবস্থা, এরা যাওয়ার অবস্থা। মৎস্য বিভাগের কর্মকর্তাদের মতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, নদী সাগরের মোহনায় ডুবোচর সৃষ্টি এবং অতিরিক্ত আহরণের কারণে কমেছে ইলিশের উৎপাদন। নদী এবং সাগরের মোহনার মধ্যে ডুবোচর সৃষ্টির কারণে এবং অধিক ফিশিংয়ের কারণেই মূলত এখন বর্তমানে নদী এবং সাগরে মাছের উৎপাদন একটু কমে গিয়েছে। আগস্টের শুরুতে নদী এবং সাগরে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে। গত অর্থবছরে জেলায় ইলিশ উৎপাদন হয়েছে 1,81,342 মেট্রিক টন। চলতি অর্থবছরে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,85,000 মেট্রিক টন। তবে মৌসুমের শুরুতেই আশানুরূপ ইলিশ না পাওয়ায় উদ্বিগ্ন সংশ্লিষ্টরা। দীপ্ত বার্তাকক্ষ। রাজধানীর মহাখালীর যানজট কমানোর উদ্যোগে ভাটা পড়েছে। এখান থেকে এখনই সরছে না আন্তজেলা বাস টার্মিনালটি। পূর্বাচলে যে ডিপোটি করা হচ্ছে সেখানে যাবে শুধু টার্মিনালে অলস পড়ে থাকা বাসগুলো। এছাড়া বাস চালকদেরও রয়েছে পূর্বাচলে যেতে অনীহা। ঢাকার তীব্র যানজট নিরসন ও আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত 4টি বাস টার্মিনাল ঢাকার বাইরে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর এই 4টি স্থানান্তরিত বাস টার্মিনালের মধ্যে অন্যতম ঢাকার মহাখালীর আন্তজেলা বাস টার্মিনাল, যেটি সরে যাবার কথা রয়েছে পূর্বাচলে। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর কতটুকু আগালো সেই স্থানান্তর প্রক্রিয়া জানবো এবার। 1984 সালে প্রতিষ্ঠিত প্রায় 9 একর জায়গা জুড়ে গড়ে ওঠা মহাখালী আন্তজেলা বাস টার্মিনাল রাজধানীর অন্যতম ব্যস্ত পরিবহন কেন্দ্র। দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের প্রায় 400 থেকে 500 বাস প্রতিদিন এই টার্মিনাল ব্যবহার করে। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কের দুই পাশে অবৈধভাবে বাস পার্কিংয়ের কারণে সংকুচিত হয়ে পড়েছে মহাখালী এলাকার সড়ক। ফলে বছর জুড়েই লেগে থাকে তীব্র যানজট। ঘন্টার পর ঘন্টা নষ্ট হয় নগরবাসীর মূল্যবান সময়। এ পরিস্থিতি বদলাতে রাজধানীর 4টি আন্তজেলা বাস টার্মিনাল পর্যায়ক্রমে ঢাকার বাইরে সরিয়ে নেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। সেই পরিকল্পনার অংশ হিসেবে মহাখালী বাস টার্মিনাল সরিয়ে নেওয়া হবে পূর্বাচলের 3 নম্বর সেক্টরে। তবে পুরোপুরি সেই প্রক্রিয়া এখনও শেষ হয়নি। তাই আপাতত আগের মতোই মহাখালী টার্মিনাল থেকেই যাত্রী উঠছে বাসে। সেই জায়গায় যেহেতু টার্মিনাল থাকতেছে, একবার নিয়ে যাওয়া আরেকবার আনা, আর যাত্রীদেরও ওরানি আমাদেরও ওরানি। আর এখানকার যানজট নিরসন করতে হবে, এটা ঠিক আছে, কিন্তু কেউ যাইতে চায় কেউ যাইতেছে না। সরকার তো এখন বলছে কাঞ্চনের ওইদিকে মানে একটু দূর হয়, মানে কাঞ্চনের আরো আগে।
কাজের অগ্রগতি কতটুকু জানতে আমাদের গন্তব্য পূর্বাচলের সেই ৩০০ ফিটের অস্থায়ী বাস ডিপোতে। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছে এটি পূর্বাচল উপশহরের ৩ নম্বর সেক্টর। কাগজে কলমে আর কিছুদিন পর এই জায়গাটিতে আসবে মহাখালী আন্তজেলা বাস টার্মিনাল। আর এই বাস টার্মিনালকে কেন্দ্র করে এরই মধ্যে শুরু হয়েছে কর্মযজ্ঞ, যা প্রায় শেষ পর্যায়ে। রাজুকের মালিকানাধীন প্রায় 10 একর জমিতে নির্মিত হচ্ছে এই অস্থায়ী বাস ডিপো। এখানে রাখা হবে মহাখালী টার্মিনালের অতিরিক্ত ও অলস বাসগুলো। ইতিমধ্যে বালু ভরাট কাজ প্রায় শেষ। নির্মাণ কাজের অগ্রগতি বলছে খুব শীঘ্রই চালু হবে এই অস্থায়ী ডিপো। এখানে একটা বাস টার্মিনাল হবে, এটা নিয়ে আমরা ইট ভাঙতে আছি। অলরেডি মাটি ভরাট করা, মোটামুটি মাটি সেলিং করা শেষ হয়ে গেছে। বাউন্ডারি গাইড ওয়ালের কাজ চলতেছে। তো আশা করি খুব দ্রুত এটা নির্ধারিত সময়ের আগেই এটা হ্যান্ড ওভার করা সম্ভব। চালক ও সহকারীদের জন্য রাখা হয়েছে অস্থায়ী বিশ্রামাগারের ব্যবস্থা। পাশাপাশি রয়েছে প্রয়োজনীয় পয়ঃনিষ্কাশন সুবিধাও। এখানে যদি টার্মিনাল হয়ে যায় আর এরকম যদি পরিবেশ করে দেয় তাহলে তো অনেক ভালো। আর ওখানে তো থাকার পরিবেশ করে দেয় নাই। মহাখালী যদি আমরা যেতাম তাহলে আমার গাড়ির ভিতরে ঘুমা লাগতো সকালে যে, এখন সেটা না। এখন আমরা বেড আছে, এখানে থাকার ব্যবস্থা অনেক ভালো। গত 15 জুলাই 20টি বাস স্থানান্তরের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় পূর্বাচলের এই অস্থায়ী বাস ডিপো। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। জাতীয় বৃক্ষ মেলায় শুধু ফলদ, বনজ বা ঔষধি গাছই নয়, দর্শনার্থীদের আগ্রহ রয়েছে নানা প্রজাতির বাঁশের প্রতি। মেলায় মিলছে দেশি বিদেশি বিভিন্ন জাতের বাঁশের চারা ও বাঁশ দিয়ে তৈরি গৃহস্থালী পণ্য। এমনকি বাঁশের পাতা দিয়ে তৈরি চায়ের প্রতি আগ্রহ রয়েছে অনেকের। জাতীয় বৃক্ষ মেলায় সবুজের আয়োজন। হাজার হাজার গাছের ভিড়ে দর্শনার্থীদের আলাদা করে আকৃষ্ট করছে বিভিন্ন জাতের বাঁশের চারা। জাতীয় বৃক্ষ মেলায় নানা ধরনের গাছের পাশাপাশি রয়েছে বাঁশের বিশাল সমারোহ। এখানে দেশি বিদেশি প্রায় 60 প্রজাতির বাঁশের চারা পাওয়া যাচ্ছে। সৌন্দর্য বর্ধন, পরিবেশ সংরক্ষণ কিংবা বাণিজ্যিক চাষের জন্য রয়েছে ভিন্ন ভিন্ন বাঁশ। বুদুম, বরাক, বৈজ্যা, ঘটি, গুয়াডুয়া, মোসো, শিরোসীমা, বালিসহ নানা জাতের বাঁশের চারা দেখতে ভিড় করছেন অনেকে। গাছের পাশাপাশি যে বাঁশও এখানে আছে এটা জানতাম না। এখানে এসে আমি বেশ কয়েক ধরনের বাঁশ দেখতে পেলাম। এখানে অনেক মাদার গাছও আছে, আবার অনেক চারাও হয়, ওরকমও দেখলাম। তো বাঁশগুলো দেখে অনেক সুন্দর, মানে পাতাগুলো বেশি সুন্দর। এত ধরনের যে বাঁশ আছে এগুলোর আসলে আমাদের যত্ন নেওয়া উচিত, এগুলোর চাষবাস করা উচিত। শুধু বাঁশের চারাই নয়, দর্শনার্থীদের কৌতূহল বাড়াচ্ছে বাঁশের পাতা দিয়ে তৈরি বিশেষ চা। স্বর্ণা বাঁশের পাতা দিয়ে তৈরি হয়েছে এই বাঁশ চা। এই চায়ে রয়েছে বেশ কিছু শারীরিক গুণাগুণ, যা পাওয়া যাচ্ছে বৃক্ষমেলার কোয়ান্টাম স্টলে। আমাদের বাংলাদেশে একটা ডিফারেন্ট টাইপসের কিছু করছে, ওই জন্য ভালো লাগতেছে। আমরা স্বাভাবিকভাবে যে চা খাই এবং এই চাতে আমি একটু ভিন্নতা পাচ্ছি এবং খাইতেও মোটামুটি ভালো। বাঁশ দিয়ে তৈরি গৃহস্থলী ও শৌখিন পণ্য কিনছেন ক্রেতারা। বাঁশের পণ্যের মধ্যে সবচেয়ে ইউনিক লাগছে বাঁশের হ্যাঙ্গারটা, মানে এটা অরিজিনাল বাঁশের ফিনিশিং করে কালার করা। পাশাপাশি আর একটা সুন্দর লাগছে অরিজিনাল বাঁশের হচ্ছে ফুলের টপ। বাঁশের জিনিস, বাঁশের খুন্তি, অনেক কিছু ইউজ করতে, এগুলো তো সম্পূর্ণ রেয়ার হয়ে গেছে। তো আই থিঙ্ক এগুলো আমাদের ইউজ করা দরকার। আমিও ট্রাই করতেছি একটা নেওয়ার। ফ্লাওয়ার ভ্যাস নিলাম, এটার মধ্যে ফুলের ছোট ছোট ফুলের গাছ লাগানো যাবে, ইনডোর প্ল্যান্ট, দেখতে ভালো লাগবে। এটা এক্সেপশনাল কিছু, তার জন্য। সংশ্লিষ্টরা বলছেন বাঁশ কার্বন শোষণ, ভূমিক্ষয় রোধ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাঁশ হচ্ছে 30% বেশি অক্সিজেন প্রডিউস করে অন্য যে কোনো গাছের চেয়ে। এটা ভূমিক্ষয় রোধ করে, এটা ভূমিকম্প সহনশীল, এটা পানির লেয়ার কেটে এনে নিয়ে আসে। কার্বন ক্রেডিট হিসাবে, কার্বন সিঙ্কার হিসাবে হচ্ছে বাঁশের কোনো বিকল্প নেই। কিন্তু তিনি জানান পরিবেশ বান্ধব এই উদ্ভিদ চাষে আগ্রহ সৃষ্টি করা তাদের অন্যতম উদ্দেশ্য। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করার জন্য এই আলোচনায় ইরানের শেষ সুযোগ বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান আলোচনার বিষয়টি অস্বীকার করায় এই হুঁশিয়ারি দিলেন তিনি। মঙ্গলবার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ইরানের দ্বিমুখী আচরণের কঠোর সমালোচনা করে তাদের সামনে চুক্তি অথবা পূর্ণ আত্মসমর্পণ এর যে কোনো একটি বেছে নেওয়ার হুঁশিয়ারি দেন ট্রাম্প। পোস্টে তিনি লেখেন, ইরান স্বীকার করুক বা নাই করুক, বাস্তবে তারা এমন একটি সমস্যার সমাধান নিয়ে আলোচনা করছেন যা তারা কয়েক দশক ধরে তৈরি করেছে।
এদিকে ইউক্রেন সরকার আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ায় দেশটিতে সামরিক হামলা চালানোর পরিকল্পনা বাতিল করেছে ইরান। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাল্টা হামলা আরও তীব্র হয়েছে। সর্বশেষ পাল্টাপাল্টি হামলায় দুই দেশে অন্তত 22 জন নিহত হয়েছেন, তাদের মধ্যে শিশুও রয়েছে। এছাড়া পূর্ব ইউক্রেনের আরও দুটি এলাকা দখলের দাবি করেছে রাশিয়া। রুশ প্রশাসন জানিয়েছে সোমবার ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার বেলগোরোদ ও ক্রিমিয়া সহ আরেকটি অঞ্চলে ড্রোন হামলা চালায়। এর মধ্যে দক্ষিণ রাশিয়ার একটি সমুদ্র সৈকতে ড্রোন হামলায় 3 শিশু সহ 7 জন নিহত হয়েছেন। একই দিন সোমবার কিয়েভের দিনিপ্রোপেট্রোভস্ক প্রদেশে রুশ ড্রোন হামলায় 3 জন এবং রাতভর হামলায় জাপোরোজিয়ায় 2 শিশু সহ 8 জন নিহত হয়েছে। এদিকে সোমবার এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে পূর্ব ইউক্রেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ খার্কিভের বিলি কোলোদিয়াস এবং উসপেনিফকা বসতি দখল করেছে রুশ বাহিনী। বিভিন্ন পারফরমেন্স বিবেচনায় প্রকাশিত সবশেষ পাওয়ার র্যাঙ্কিংয়ে ডিওর জয়ের লড়াইয়ে শীর্ষে আছেন স্পেনের বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার রদ্রি। শীর্ষ 5-এ আছেন হ্যারি কেইন, লামিন ইয়ামাল, কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসি। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের খবর পেতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।